আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ফারাক্কার জল কোপাট খুলে দিয়ে যা জানালো ভারত। এবার বাইডেন মোদির ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ। ছাত্র সমাজের নবান্ন অভিযান ঘিরে টানটান উত্তেজনা, সতর্ক পুলিশ। বাংলাদেশের উদাহরণ টেনে যে বার্তা দিলেন যোগী আদিত্যনাথ। মমতার ভাতিজা অভিষেকের 9 বছরের মেয়েকে ধর্ষণের হুমকি। ড্রোন দিয়ে যুদ্ধবিমান ধ্বংস, অজ্ঞাতনামা ড্রোনের হামলায় বিভ্রান্ত ইসরায়েলি বাহিনী। হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ 1400 কোটি টাকা। আল-আকসা প্রাঙ্গণে ইহুদি উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলি মন্ত্রী। ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলা, আতঙ্কে কিয়েভবাসী। বেলুচিস্তানে সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষ, নিহত 73। এবং সর্বশেষে ব্রিটেনের রাজপথে আন্দোলনকারীদের নিয়ে ধোঁয়াশা, বিক্ষোভ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। পশ্চিমবঙ্গে অবস্থিত ফারাক্কা বাঁধ খোলার কারণে বাংলাদেশের কিছু অংশে বন্যা হচ্ছে বলে যে প্রতিবেদন উঠে এসেছে তা অস্বীকার করেছে ভারত। সোমবার দেশটির পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেছেন। সেখানে তিনি দাবি করেন, বাংলাদেশে বন্যার বিষয়ে যে ভিডিও ছাড়ানো হচ্ছে তা গুজব। এগুলো দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ভারত সরকার। জয়সওয়াল আরও দাবি করেছেন, বাঁধ সংক্রান্ত প্রাসঙ্গিক নথি বাংলাদেশের সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের জানানো হয়েছিল। অতীতেও ভারত যেমনটি করেছে, এবারও তার ব্যতিক্রম হয়নি বলে দাবি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্রের। বাংলাদেশের বন্যা সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন, এটি একটি স্বাভাবিক ঘটনা যা বর্ষার সময় ঘটে থাকে। এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ, বাঁধ নয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন পরিস্থিতি নিয়ে ফোনালাপে কথা বলেছেন। দুই রাষ্ট্রপ্রধানের এ ফোনালাপে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন তারা। বাইডেনের সঙ্গে ফোনালাপ নিয়ে তিনি লিখেন, আজ মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা মতবিনিময় করেছি। এদিকে বাংলাদেশের উদাহরণ দিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্যটিতে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে ঐক্যের এই বার্তা দেন তিনি। যোগী আদিত্যনাথ বলেন, একসঙ্গে থাকার মধ্যেই জাতির শক্তি নিহিত রয়েছে। এ সময় উদাহরণ হিসাবে টানেন বাংলাদেশ প্রসঙ্গ। যোগী আদিত্যনাথ বলেন, বিভাজন মানে ধ্বংস। একতায় উত্থান, বিভেদে পতন। ঐক্য ছাড়া কিছুই করা যায় না, কোনো কিছু অর্জনও করা যায় না। আমরা ঐক্যবদ্ধ হলেই জাতি শক্তিশালী হবে। দেখুন না প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কি হচ্ছে, দেখছেন তো? আমরা যেন সেই ভুলের পুনরাবৃত্তি না করি। অন্যদিকে কলকাতায় আলোচিত আরজি করের ঘটনায় আজ মঙ্গলবার নবান্ন অভিযান নামের প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ছাত্র সমাজ। এ উপলক্ষে শহর জুড়ে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থাসহ 6000 পুলিশ মোতায়েন করেছে কলকাতা পুলিশ। পশ্চিমবঙ্গ রাজ্যের সচিবালয়কে নবান্নক বলা হয়। এখান থেকে রাজ্য সরকারের দাপ্তরিক কাজ পরিচালিত হয়। নবান্নতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের অফিস রয়েছে। পুলিশ বলছে, আজ মিছিল থেকে সহিংস ঘটনা ঘটতে পারে এমন গোয়েন্দা তথ্য রয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে 6000-এর বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অন্তত 19টি পয়েন্টে ব্যারিকেড দেওয়া হয়েছে। এছাড়া কলকাতার বাইরে হাওড়া শহরেও ব্যারিকেড দেওয়া হয়েছে। এসব পয়েন্টে 26 জন উপ পুলিশ কমিশনার দায়িত্বে থাকবেন। নবান্ন অভিযানের ডাকের পেছনে বিজেপিকে অভিযুক্ত করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপি বলেছে, চাপের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন পুলিশকে ব্যবহার করছেন। কলকাতা পুলিশ জানিয়েছে, আজকের প্রতিবাদ কর্মসূচির ব্যাপারে কোনো অনুমতি দেওয়া হয়নি ছাত্র সমাজকে। তারপরও ছাত্র সমাজ যেহেতু কর্মসূচি ডেকেছে, তাই পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও তৃণমূল কংগ্রেসের সংসদস্য অভিষেক ব্যানার্জির 9 বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠল। এক ভিডিও বার্তায় এই ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের দাবি, ভিডিওটিতে এক যুবককে বলতে শোনা যাচ্ছে,
অভিষেকের মেয়েকে ধর্ষণ করলে 10 কোটি রুপি দেওয়া হবে। ভাইরাল ভিডিওতে যখন যুবকটি এ ধরনের বক্তব্য রাখছিলেন, ঠিক সে সময় তার আশেপাশের কয়েকজন আনন্দ প্রকাশ করেন। এ ঘটনায় পরেই নড়েচড়ে বসে পশ্চিমবঙ্গের শিশু সুরক্ষা কমিশন। তারা জানিয়েছে, এ ধরনের মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে অভিযুক্তর বিরুদ্ধে মামলা দায়ের করে যৌন অপরাধ বিরোধী শিশু সুরক্ষা আইনে পদক্ষেপ নেওয়ার দাবি জানায় প্রতিষ্ঠানটি। অভিযুক্তকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয়, পুলিশকে সেই অনুরোধও জানিয়েছে তারা। এ ঘটনার তীব্র বিরোধিতা করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদস্য ডেরেক ও ব্রায়ান বলেছেন, শিশুদের ভয় দেখানো বন্ধ করুন। তবে বিজেপি নেতা ও কলকাতা পৌরসভার কাউন্সিলর সল ঘোষ বলেছেন, অভিষেক এই ধরনের কোনো অভিযোগ করেছেন বলে শুনিনি। এমন হুমকি দেওয়ার কথা বিজেপি নেতাকর্মীরা ভাবতেই পারেন না। অভিষেকের বুয়া ধর্ষিতাদের সম্পর্কে বিরূপ মন্তব্য করেছে অতীতে। তবে বিজেপির বিরুদ্ধে এমন অভিযোগ করে তৃণমূল নিম্নরুচির পরিচয় দিলে। এদিকে ইসরায়েল, সিরিয়া এবং জর্ডানের ত্রিদেশীয় সীমান্ত অঞ্চলের কাছে পূর্ব দিক থেকে অধিকৃত ফিলিস্তিনের আকাশসীমায় একটি অজ্ঞাতনামা ড্রোনের অনুপ্রবেশের তদন্ত করছে ইসরায়েলের সামরিক বাহিনী। ইসরায়েলি মিডিয়া উল্লেখ করেছে, দক্ষিণ সিরিয়ার অধিকৃত গোলান মালভূমিতে সতর্কতামূলক সাইরেন বাজানোর পর হামাতগাদের এলাকায় একটি ড্রোন সদৃশ বস্তুকে আটকানোর চেষ্টা করা হয়েছিল। ইসরায়েলি মিডিয়ার দাবি অনুযায়ী এটি সিরিয়ার ভূখণ্ড বা ইরাক থেকে নিক্ষেপ করা হয়েছিল। ড্রোনটি সিরিয়ার দিক থেকে এসেছে দাবি করে ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এটি একটি ইসরায়েলি যুদ্ধবিমান ধ্বংস করেছে। এ ড্রোনের বিষয়টি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করেছে। এমনকি এ ড্রোনগুলো শনাক্ত করা গেলেও সেগুলো অত্যন্ত কম উচ্চতায় উড্ডয়নের কারণে নামানো খুব কঠিন। এ বিষয়ে হিজবুল্লাহ মহাসচিব নিশ্চিত করেন যে, হিজবুল্লাহ যোদ্ধারা রোববার অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইসরায়েলি অবস্থানে প্রচুর সংখ্যক ড্রোন হামলা চালায়। রোববারের হামলাটি একটি কৌশলগত ইসরায়েলি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে চালানো হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক ড্রোন তাদের অভীষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। যদিও শত্রুরা এর ক্ষয়ক্ষতি গোপন রাখতে ফন্দি আঁটছে। হিজবুল্লাহর হামলা ঠেকাতে ইসরায়েলের একদিনে খরচ হয়েছে $120 মিলিয়ন বা 1400 কোটি টাকা। তবে এ ঘটনার পর দুই পক্ষের মধ্যে আর হামলার ঘটনা ঘটেনি। ফলে মাস খানেক ধরে মধ্যপ্রাচ্যে যে বৃহত্তর যুদ্ধ বেঁধে যাওয়ার ঝুঁকি ছিল, সেটা আপাতত কমেছে। তবে ইরানের তরফ থেকে ইসরায়েলের জন্য এখনও বিপদ রয়েছে। সোমবার এমনটা কথা বলেছেন আমেরিকার শীর্ষ জেনারেল। এই সাক্ষাৎকারে তিনি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলাপ করেছেন। ব্রাউন জানান, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে যে দুটি বড় হুমকি ছিল, এর একটি হিজবুল্লাহর হামলা, আর দ্বিতীয়টি হল তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ইরানের হামলার হুমকি। হিজবুল্লাহর হামলার পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক যুদ্ধের তাৎক্ষণিক ঝুঁকি কমেছে। আপনারা জানেন, দুটি ঘটনা ঘটার কথা ছিল। একটি ইতোমধ্যেই হয়ে গেছে। এখন বিষয়টি দ্বিতীয় জনের ওপর নির্ভর করছে। তিনি বলেন, ইরান কিভাবে জবাব দেবে তার ওপর নির্ভর করছে ইসরায়েলের জবাব, আর এর ওপরই নির্ভর করছে বড় যুদ্ধ হবে কিনা। এদিকে সম্ভব হলে আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের জন্য একটি উপাসনালয় নির্মাণ করতে চান ইসরায়েলের উগ্র ডানপন্থী মন্ত্রী বেন গভির। এতে মুসল্লিদের পবিত্র স্থান এবং ফিলিস্তিনের জাতীয় প্রতীক আল-আকসা হুমকির মুখে থাকায় ইসরায়েলি মন্ত্রী বেন গভিরের এমন মন্তব্য ক্ষোভের জন্ম দিয়েছে। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ইহুদিদের জন্য মসজিদ আল-আকসায় প্রার্থনার বিষয়ে ইসরায়েলি সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করেছেন। তিনি বলেন, সম্ভব হলে আল-আকসা প্রাঙ্গণে একটি উপাসনালয় নির্মাণ করা হবে, যেটিকে ইহুদি টেম্পল মাউন্ট বলা হবে। অন্যদিকে ইসরায়েল হিজবুল্লাহর সংঘাত গাজা যুদ্ধবিরতির আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটি জানান। তিনি হিজবুল্লাহর ড্রোন এবং রকেট হামলার কথা উল্লেখ করে বলেন, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আমরা প্রতিদিন যা দেখি, তার চেয়ে এবারের হামলার পরিধি ব্যাপক। তবুও কায়রোতে গাজা যুদ্ধবিরতির আলোচনায় এর কোনো প্রভাব পড়েনি বলে আমরা আনন্দিত। এদিকে রাশিয়া ইউক্রেনে তার সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে বলে ইউক্রেনের বিমান বাহিনীর প্রধান বলেছেন। ইউক্রেন রাশিয়ার ভেতরে ঢুকে হামলা শুরু করার পর রুশ বাহিনীও পাল্টা আঘাত শুরু করেছে। রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের অর্ধেকের বেশি এলাকা জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বড় ধরনের হামলা করেছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়ায় অন্তত 7 জন নিহত ও বেশ কয়েক আহত হয়েছে। বিদ্যুতের অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফলে ব্যাপক ব্ল্যাকআউটের ঘটনা ঘটে। সমগ্র দেশ জুড়ে বিমান হামলার সতর্কতা দেওয়া হয়েছে এবং নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে। এদিকে রাশিয়া নিশ্চিত করেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে আক্রমণ শুরু করেছে। তারা আরও জানিয়েছে সব লক্ষ্যবস্তুতে আঘাত করা শুরু হয়েছে। সোমবার রাতভর দেশ জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়ে সকাল পর্যন্ত চলে বলে জানা গেছে। এদিকে ন্যাটো সদস্য পোল্যান্ড জানিয়েছে হামলার সময় একটি অজ্ঞাত বস্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করে। এ বিষয়ে সেনাবাহিনীর মুখপাত্র জ্যাসেক গোরিসজিলস্কি বলেন, সম্ভবত এটি একটি ড্রোন ছিল এবং আমরা তাই ধরে নিচ্ছি, কারণ এর গতি নির্দেশ করে যে এটি অবশ্যই একটি ক্ষেপণাস্ত্র ছিল না। ন্যাটোর মুখপাত্র ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে বলেছেন, রাশিয়া কর্তৃক ন্যাটো আকাশসীমা লঙ্ঘন দায়িত্ব জ্ঞানহীন এবং সম্ভাব্য বিপজ্জনক। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার ভয়াবহতা স্বীকার করেছেন। তার ভাষ্যমতে রাশিয়া প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং 100টি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের ওপর হামলার জন্য। কিয়েভসহ অন্যান্য শহরগুলোর ওপর কয়েক দফায় এই হামলা চালানো হয়, যার ফলে রাজধানী সহ অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিয়েভের বাসিন্দারা আতঙ্কিত হয়ে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন।